হ্যাপি নিউ ইয়ার 2026 ইংরেজির নতুন বর্ষ। সকলকে শুভ নববর্ষ। নতুন বছর ভালো কাটুক, কিন্তু জানি না কি হবে। আশা এবং আশঙ্কা দুটি নিয়েই আমাদেরকে এগোতে হবে। আশা বলতে ভালো কিছু হতে পারে এই বছরে, সেটা আশা। আবার 21-এর মতো খারাপ কিছু হবে কি না সেটাও আশঙ্কার। ভালো কিছু বলতে যেটা আমরা এখন সবাই চাইছি, রাজ্যে পরিবর্তন। 2026-এ ভোট আছে বিধানসভার, ফলে যদি পরিবর্তন হয় তার থেকে ভালো এই বছরে আর কিছু হতে পারে না। সম্ভাবনা আছে, তো ফলে ওটা হলে খুব ভালো হবে, এটা হচ্ছে আশা। আর আশঙ্কার জায়গাটা, যদি কোনোভাবে পরিবর্তন আটকে যায়, 21-এর ভোটে পরিবর্তন আটকে যাওয়ার পরে যে ঘটানো হয়েছিল, লুটপাট, মারধর, খুন, ভোট পরবর্তী হিংসা, যেটা আমি বলতে চাইছি, জানি না সেটা আবারও ফিরে আসবে কিনা। পরিবর্তনের ব্যাপক হাওয়া আছে। যদি সেটা কোনোভাবে আটকে দেয় শাসক, যারা লড়বেন, যারা সামনে থেকে নেতৃত্ব দেবেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা হয়তো ফের দুর্ভোগের শিকার হতে পারেন। তো এটা হচ্ছে আশঙ্কার। কিন্তু তার মানে এই না যে 21-এর মতো হতে পারে বা ওই ভয় দেখানো আছে তার মানে আর কেউ তৃণমূলের বিরুদ্ধে যাবেন না, সেটা না। যেটা দেখতে পাচ্ছি, মানুষ তৈরি আছেন তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভোট প্রসেসে। হয়তো এবার তাদেরকেও খানিকটা কৌশল নিতে হবে, কারণ যে অত্যাচার, যে অনাচার, যে জুলুম, এটা ভোলার না, দগদগে ঘা হয়ে আছে। 5টা বছর হয়তো কেটে গেল মাঝখানে, কিন্তু মানুষের দগদগে ঘা হয়ে রয়েছে আর কি মনে। সুতরাং এগুলো ভোলার না। ভয় দেখিয়ে, মারধর করে, অত্যাচার করে মতের পরিবর্তন মন থেকে যে করানো যাবে বা গেছে, সেটা আমি কখনো বলবো না। ভয় দেখিয়ে হয়তো বশ্যতা মানানো হয়েছে, কিন্তু মানুষ ভোলেননি। ফলে একটা আশঙ্কা আছে অবশ্যই যে আবার টার্গেট হয়ে গেলে কি হবে না হবে, কিন্তু হাল ছেড়ে দিয়ে বাঙালি বসে থাকবেন সেটা আমি বিশ্বাস করি না। তারা সবাই চেষ্টা করবেন, কিন্তু তারপরেও যদি কোনো কারণে আটকে যায়, সেই আশঙ্কা তো মনে থাকবে। তবে আমি বলবো শেষে, জীবনের ঝুঁকি নিয়ে বেশি কিছু করবেন না। কৌশল কিন্তু প্রচুর আছে। আমরা সবাই মানুষ, আমাদের বুদ্ধি আছে, কৌশল আছে, চোখ কান খোলা রাখবো। ওরা নিজেদেরকে বিরাট চালাক মনে করে, আমরাও তো মানুষ, আমাদেরও তো বিবেক আছে, বুদ্ধি আছে। আমরাও ঠিক যেখানে যেভাবে ঘা দেওয়া যায়, সুযোগ পেলে সেটা দিয়ে দেব। আর পরিবর্তন এসে গেলে তার থেকে ভালো আর কি হতে পারে। বাংলার উন্নতি ঘটবে, বাংলার মানুষের সামগ্রিক উন্নতি ঘটবে, সবাই ভালোভাবে থাকতে পারবো, এটা তো বটেই। আর এটাও বলে রাখি যে আশঙ্কা আমরা করছি যে 21-এর মতো আবার কিছু ঘটনা ঘটবে না তো। যেমন আমরা আশঙ্কা করছি, আমার মনে হয় তাদেরও আশঙ্কা করা উচিত, যদি পরিবর্তন হয়ে যায়, যাদেরকে আমরা অত্যাচার করছি, এখনও ভয় দেখাচ্ছি ইত্যাদি, তাদের ওদের কি হবে, নিজেদের কি হবে, এটা আমি ভাবতে বলছি। যারা ভাবছেন যে 21-এর মতো আবার তো আমরাই আসবো, সুতরাং যা খুশি করি, যা খুশি অত্যাচার করি, ভোট লুট করবো, এই করবো সেই করবো, ভাবছেন ভেবে রাখুন। যেহেতু 21-এ হয়েছে, সেই সাহসটা হয়তো থাকবে। কিন্তু যদি পাশা উল্টে যায়, তখন যে কি হতে পারে পাল্টা, সেটাও ভেবে রাখতে হবে। আমরা কখনো পাল্টাতে বিশ্বাসী না, কিন্তু মানুষ যেভাবে শিকার হয়েছেন, সকলকে তো ধরে রাখা যাবে না। রেজাল্টের পরে ওই 4-5 ঘন্টা কি যে হবে রাজ্যে, পরিবর্তন এসে গেলে জানি না কি হবে। আমি সত্যি এখন থেকে প্রেডিক্ট করতে পারছি না। ফলে সেটাও মাথায় রাখবেন। যেমন এদিকে আশঙ্কায় অনেকে থাকবেন, তেমনি আপনাদেরও আশঙ্কাটা করা উচিত। যদি ফের আমরা বাড়াবাড়ি করি আর যদি পাশা উল্টে যায়, তো কী হবে। সেই জন্য তাদেরকে বলবো, ভোট হোক, মানুষ ভোট দিন, তার মতো করে যে যার মতো করে ভোট দেবেন, কিন্তু মাঝখানে ওই রকম করতে আসবেন না। মানুষের যে রায় হবে সেটা মেনে নেবেন, যদি পরবর্তী সময়ে থাকতে চান বাড়িতে। নাহলে এই হম্বিতম্বি করবেন, 21-এর ভয়টা আবারও ভোটের সময় দেখাবেন, ক্ষমতায় চলে আসবো বলে,
কিন্তু হিতে বিপরীত হতে পারে। ফলে আমি সব দিকটায় আশঙ্কা শুধু পরিবর্তনকামীদের না, যারা ভাবছেন টিকে থেকে যাব তাদেরও আশঙ্কায় থাকা উচিত এই বছরটা, কারণ যে কাণ্ড তারা ঘটিয়েছেন 21-এর ভোটের পরে তার পাল্টানা এখানে আবার তাদের ক্ষেত্রে হয়ে যায়। তো যাই হোক দর্শক, সবাই আমরা মনস্থির করে ফেলেছি কি করব। আমি তো প্রকাশ্যেই বলি আমি তো পরিবর্তনের পক্ষে, আমার এই নিয়ে লুকোছাপা কিছু নেই, ন্যাকামো করারও কিছু নেই। পরিবর্তনের পক্ষে, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কে ক্ষমতায় এলো না এলো সেটা পরের ব্যাপার, আগে একে হটাও। আজ 2026-এর প্রথম দিনে এই সংকল্প আমাদের সবার নেওয়া উচিত যে আমরা আজকের দিনে 2026-এ আমরা যেসব টার্গেটকে রেখে এগোচ্ছি তার মধ্যে অবশ্যই পরিবর্তনের ভোট। পরিবর্তনের জন্য আমরা কৌশল করে, আবার বলছি একেবারে ডাইরেক্ট গিয়ে গলা দিয়ে দেবেন না কেউ, ডাইরেক্ট গিয়ে গলা কেউ দিয়ে দেবেন না। বুদ্ধি আছে, কৌশল করুন না, ওদেরই বুদ্ধি। কত বুদ্ধি তো দেখছি, খুব তো বুদ্ধি দেখাতে গিয়েছিলেন গতকাল নির্বাচন কমিশনের দপ্তরে কলকাতায়, গাঁথন খেয়ে চলে এসছেন। তো অভিষেক নিজে বলেছেন আমাকে আঙুল দেখিয়েছেন, তাও তো সৌভাগ্যের এই মুহূর্তে। লাঠি দেখান নিজে, সেই ভাগ্যে ভালো। এরপরে বেশি পাকামো করলে হয়তো লাঠি দিয়ে ওখান থেকে চ্যাংদোলা করে তুলে বাইরে ফেলে দেবে, যেমনটা ওই কৃষি ভবনে গিয়ে অভিজ্ঞতা পেয়েছেন, সেই টাইপের। তো যাই হোক, আমরা কৌশল করে এগোবো, কমিশনও নিশ্চয়ই কৌশল করে এগোবে। কমিশনকে ভাবতে হচ্ছে যে গোটা দেশে একরকমভাবে চলে সব কিছু, বাংলায় অন্যরকম, সেই জন্য কমিশনকে ভাবতে হচ্ছে। কমিশনারের বাম্মা তুলে তাকে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে অ্যাটাক করবেন আর ওখানে কথা বলতে যাবেন গলাবাজি করে, কমিশনার সহ্য করবেন? কালকে দিয়েছেন ভালো করে, শুনেছেন তো দর্শক, আমি একটা ভিডিও করেওছি। অভিষেক নিজেই বাইরে বেরিয়ে এসে বলেছেন আমাকে আঙুল দেখিয়েছেন। তো কী দেখাবে? তার পরিবার সম্পর্কে কি কথা বলেছেন? উনি কি খবর রাখেন না? একটা কমিশন, একটা প্রতিষ্ঠানের ব্যাপার, সেটাকে নিয়ে ব্যক্তিগতভাবে পরিবার, জামাই, মেয়ে এইসব নিয়ে বলা, যাচ্ছে তাই করা। তারপরে কি করেছেন? এফআইআর করে দিয়েছেন ওনার নামে, আবার এখানকার সিইওর নামে এফআইআর করে দিয়েছেন। বাপ রে বাপ! যখন কমিশনের কর্মী হিসেবে যারা দায়িত্বে গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে যখন এফআইআরের কথা বলা হলো কমিশনের তরফ থেকে, তখন এফআইআর করলেন না। আমি করব না, আমার অফিসারের বিরুদ্ধে কে এইসব করবেন বলে আপনার পিসি চিৎকার করলেন। আর কোথায় কে একজন মারা গেছেন কোনো কারণে, তার দায় ইত্যাদি বলে কমিশনারের বিরুদ্ধে, ইলেকশন কমিশনার এবং সিইও তার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছেন। পুলিশের কাজ দেখাচ্ছেন। এইভাবে এফআইআর করা যায়? এই ধরনের পোস্টে যারা থাকেন, সাংবিধানিক পোস্টে, তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এরকম করা যায় না। লোকপালের আইন আছে, এরকম করা যায় না। তো যেখানে করা যায় না সেখানে এফআইআর করে দিচ্ছেন, আর যেখানে করা যায় সেখানে চুপ করে বসে থাকছেন। আবার কমিশনে এসে বড় বড় ন্যাকামো কালকে ভালো করে দিয়েছেন কমিশনার, বিরাট দিয়েছেন যেটা খবর পাচ্ছি। আমি যেটা বলছিলাম, এই যে হেনস্থার কারণে পিতার মৃত্যু, জ্ঞানেশ ও মনোজের বিরুদ্ধে পুরুলিয়া থানায় অভিযোগ হয়ে গেছে দুজনের বিরুদ্ধে। তবে জবাব দিয়েছে কমিশন, দর্শক, জবাব দিয়েছে কমিশন কড়া নির্দেশ কিন্তু দিয়েছে। আমি আজকে এই বছরের প্রথম দিনে আমি একটু দেখাতে চাইছি যে কমিশন কালকে তো আঙুল তো উঁচিয়ে কথা বলিয়েছেন কমিশনার, এবং সেই সঙ্গে আমি দেখছিলাম একটা পোস্ট সিইও ওয়েস্ট বেঙ্গল, সেখানে একটা পোস্ট করা হয়েছে যে যেটা চলছে এখানে, যারা এসআইআরের দায়িত্বে আছেন, কাজ করছেন, তাদেরকে এই যে ভয় দেখানো হচ্ছে বা এফআইআর ইত্যাদি করা হচ্ছে, এগুলো হয় না। এরকম করে বানচাল কিন্তু করা যাবে না। যে পুলিশ অফিসাররা এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন নিয়মের বাইরে গিয়ে, সুনির্দিষ্ট প্রমাণ নেই, এফআইআর লিখে ফেলেন খচখচ করে, চিফ ইলেকশন কমিশনার তার নামে এফআইআর, পাগল নাকি? তার নামে এফআইআর হয়ে গেল? ওরকম পোস্টে বসে রয়েছে, তার নামে এফআইআর, ন্যাকামো চলছে। আর পুলিশও লিখে ফেললো। পুলিশ জানে না যে এই ধরনের ক্ষেত্রে এফআইআর লিখতে গেলে কি আছে, নিয়মকানুন কি আছে? এরকম করে এফআইআর লিখে নেওয়া যায়? একটা লোকপালের আইন সিস্টেম আছে। তো কী করছেন এরা? বলেছেন যে আমরাও খতিয়ে দেখছি কার ইন্ধনে এসব হচ্ছে, সব খতিয়ে দেখবো এবং আমরা কিন্তু এবার কড়া স্টেপ নেব। আর এই যে বানচাল করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এসব মধ্যে চলবে না। যারা কাজ করছেন কমিশনার হয়ে, তাদেরকে কাজ করতে দিতে হবে। একেবারে ভালোই কালকে কিন্তু চোখ রাঙানিটা করেছে। আমরা তো চাই আরও কড়া স্টেপ নিক কমিশন, তবে কমিশন কিন্তু আস্তে আস্তে ভালোই গরম হচ্ছে। গতকাল থেকে ট্রেডটা আমরা পাচ্ছি। এখানে যারা আছেন তারা হয়তো কেউ রাজ্য সরকারের সুপারিশ দ্বারা নিযুক্ত হয়েছেন, ফলে তাদেরকে অনেকদিন হয়তো বেঁচে চলতে হচ্ছে, কিন্তু পারবেন না। যেভাবে ওনারা ব্যক্তিগত আক্রমণে নেমে পড়েছেন, সবারই তো পরিবার আছে না? তো তারাও দেখছি বেশ কড়া হচ্ছেন। আমি তো বলবো যা হচ্ছে আখেরে ভালোই হচ্ছে, বেশি পাকামো তো, যা হচ্ছে ভালোই হচ্ছে। প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের যে এসব চলতে পারে না। আর সেই সঙ্গে আরও অনেক কিছু বলে দিয়েছে কমিশন।
আর ওই যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওবিসি ফেকই বলবো, কারণ নিয়মের বাইরে গিয়ে, কারণ আদালত তো সেটাকে মানে বাতিল করে দিয়েছে। সেই সব ওবিসি সার্টিফিকেট নাকি আবার শো করার চেষ্টা হচ্ছিল। কমিশন বলে দিয়েছে ওসব চলবে না, আগে কোর্ট থেকে আগে মান্যতা নিয়ে এসো তো, যে তোমরা যেভাবে প্রসেস করেছো সেটা ঠিক। ওর যেহেতু কোর্ট বাতিল করেছিল, সেটা নিয়ে হয়তো মামলা আবার পাল্টা হয়তো হয়েছে, হিয়ারিং পর্বে পেন্ডিং আছে, কিন্তু স্টে তো নেই, ওইসব তো ব্যাপার স্যাপার নেই, বা ওটাই মান্যতা তো দেয়নি কোর্ট। সুতরাং ওইসব চলবে না। ওই 2010-এর আগে যেটা প্রপার নিয়মে হয়েছিল সেগুলি একমাত্র অ্যালাউড, বাকি ওসব চলবে না, তোমাদের মন গড়া ওসব চলবে না। বলে এখানে এখন অনেক লোক বাদ যাবেন, কিন্তু অনেক লোক বাদ যাবেন। এবং সেই সঙ্গে আর একটা ব্যাপার, ওই যে এখন ওই পরিবার রেজিস্টার, মানে একটা করে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে, কে কদিন আছেন না আছেন নেই, সব যারা ওই নিচতলায় যারা আছেন না, সিডিপিও বা যারা সব আছেন, সব পরিবার সার্টিফিকেট ইস্যু করে দিয়ে ওখানে ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে আর কি। ওই যে বলেছে না সরকারি কাগজ লাগবে, তো একটা অপশন আছে, তো ওই মানে এখানকার বাসিন্দার একটা লাগবে, তো সেখানে মানে নিজেদের মন গড়া করে আর কি, কোনো নিয়ম কারণ পালন করা হয়নি, সেই রকম সার্টিফিকেট ইস্যু করে সরকারি দপ্তর থেকে ওখানে সাবমিট করে দেওয়া হচ্ছে, দেখো এখানকার বাসিন্দা। সেই নিয়েও কিন্তু কমিশন বলেছে এসব চলবে না এখানে। এরকম সার্টিফিকেট অ্যালাউ হয়েছে অন্য রাজ্যে, কিন্তু সেখানে নিয়ম মেনে হয়েছে। ধরুন একজনকেও এখানে থাকতে গেলে তাকে 15 বছর থাকতে হবে, নিজস্ব বাড়ি থাকতে হবে, এইসব ব্যাপার স্যাপার আছে, তবে তুমি তাকে এরকম সার্টিফিকেট দিতে পারো। কিন্তু এখানে তো কোনো ব্যাপার নেই, বাংলাদেশি ক্রিশ্চান কোনো করে তাদেরকে সব দিয়ে দিয়েছে। শুধু 15 বছরের ব্যাপার না, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যাকে তাকে এরকম স্থায়ী বাসিন্দা এখানে সার্টিফিকেট দেওয়া যায় না। এখানে কোনো নিয়ম ফলো করা হয়নি বলে ওগুলোকেও বলা হচ্ছে ওগুলো অ্যালাউ হবে না। কমিশন নিশ্চয়ই খোঁজখবর পেয়েছে, রিপোর্ট পেয়েছে যে এরকম চলছে বিষয়টা, তো কমিশন ওদিক দিয়ে আঁটাসাটা করে ভালো করে টাইট করে দিয়েছে, এসব হবে না। অন্য রাজ্যে হচ্ছে বললেও এখানে হবে না, অন্য রাজ্যে নিয়ম মেনে হয় এগুলো, এখানে কোনো নিয়ম মেনে হয়নি। তাহলে এখন এইসব বলে দিচ্ছে, তো এবার ছটকাচ্ছে তো। 58 লাখ ওটা তো আছেই, তার সঙ্গে এই যে ডিসপুট আছে না, 1,37,00,000 যেটা বলা হচ্ছে, এবং তারপরে তো দেখেছেন আপনারা 30 লক্ষ তো নন ম্যাপিংয়ের মধ্যে, তো অনেক ডকুমেন্ট দিয়ে সব ভুয়ো মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়েছে না, ওখান দিয়ে সব ডকুমেন্ট ইস্যু করে দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু কমিশন বলেছে এসব হবে না, এসব হবে না, স্বচ্ছ তালিকা তৈরি করতে দিতে হবে, এসব চলবে না। আর আমি শুনছি যে কমিশনের উপর থেকে বিরাট চাপ এসছে, যারা এখানে আছেন নিজের দায়িত্বে কাজ করুন, কোনো ভুলভাল কিছু যদি ধরা পড়ে দায়িত্ব আপনার, সে আপনি ডিএম হন আর যেই হন, দায়িত্ব কিন্তু আপনার। কড়া নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যে কারো পাল্লায় পড়ে করবেন, যার পাল্লায় পড়ে করছেন তিনি কতদিন বাঁচাতে পারবে জানি না, কিন্তু ফাঁসবেন। অনেক সতর্ক করেছি, অনেক কিছু বলেছি, আপনারা তারপরে যদি কেউ করে থাকেন গাফিলতি বুঝবেন। যদি ওই রকম যেগুলো আমরা মানা করছি, যদি ওই রকম কিছু আপলোড করেন ভেরিফাই করে, যদি ধরা পড়ে পরবর্তী সময়ে, দেখুন চিফ কমিশনার তো আর সব কটা লোকের তো দেখতে পারবেন না, তাকেও তো কারো না কারো উপরে নির্ভর করতে হয়। আর কেন করবেন না বলুন তো? একজন ডিএম তিনি তার দায়িত্ব পালন করবেন না? তার নিচে যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন না? সরকারি অফিসার এই র্যাঙ্কে কাজ করে একটা মিনিমাম দায়িত্ব পালন করবেন না? এটুকু ভরসা করা যাবে না? একজন যিনি চিফ ইলেকশন কমিশনার বা এখানে যারা যিনি আছেন সব, তার পক্ষে সবটাকে দেখা সম্ভব পুরো ধরে? তাদেরকে তো কিছু মানে লোকের ওপরে ভরসা করতে হচ্ছে, কর্মীদের ওপরে, তো তারা এই দায়িত্ব পালন করবেন না? একটা দেশের মানে নির্বাচন কমিশনের একটা কাজ, একটা দেশ গঠনের একটা ব্যাপার রয়েছে, সেখানে তারা মিনিমাম নীতি নৈতিকতা বজায় রাখবেন না? এটুকু ভরসা করা যায় না? তো যদি মনে করেন যে না আপলোড করে দিই, কে আমাকে ধরবে, এত কি দেখবেন মুখ্য নির্বাচন কমিশনার? কিন্তু বলা হচ্ছে যদি পরেও ধরা পড়ে বিষয়টা, তাহলে কিন্তু খবর আছে। তো যাই হোক দর্শক, আমার এই খবরটা আজকের দিনে খুব ভালো লেগেছে যে কমিশন নড়ে চড়ে বসেছে, যে সন্দেহ যে মানে অসঙ্গতি সামনে এসছে সব কিছুকে খতিয়ে দেখার চেষ্টা করছে। আমার ধারণা যেভাবে কমিশন এই শেষ পর্বে এসআইআর ব্যাপারটা করছে, আর শাসক যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে বানচাল করার জন্য, সেটাকেও রুখে দেওয়ার যেভাবে চেষ্টা হচ্ছে, এবং এখানে তো শুনেছেন ওই যে গাড়িতে হামলা ইত্যাদি, সেটা নিয়েও কমিশন কিন্তু কড়া মানে করেছে, বার্তা দিয়েছে। তো এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। কমিশন চেষ্টা করছে যতটা করা যায়, কিন্তু যদি এখন ছ্যাঁচড়ামো চলে তাহলে নিশ্চয়ই আরও কড়া স্টেপ নিয়ে দেখাতে হবে, আর আমরা চাই সেটা হোক। তো কমিশনের এই মুহূর্তে পদক্ষেপ আমার খুব পজিটিভ লাগছে, কিন্তু একেবারে সবটাই যে অন্ধবিশ্বাসের মতো ছেড়ে দেবো তাও না। যার যেখানে যা রিসোর্স আছে বা যার অ্যাক্সেস আছে, চেষ্টা করবেন যতটা নিখুঁত এসআইআর করা যায়। যেখানে লোকালে দেখতে পাবেন যে এই লোকটা ভুয়ো, তো এর নামটা কেন এলো, খবর দেবেন। ওই যে কমিশনার বলে দিয়েছেন, পরে জানতে পারলেও কিন্তু ওই ডিএম বা যারা এগুলো আপলোড করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে আপনারা হয়তো ভাবছেন যে এই লোকটা তো নাম থাকার কথা না, কী করে এলো? ধরুন পরেও আপনারা দেখতে পেলেন, ডিরেক্টলি কমপ্লেন করবেন কমিশনে, অন্য পার্টির লোকেদেরকে বলবেন আপনি নিজে পারলেও করবেন, করে চেক করতে বলবেন।
সুতরাং যারা পাকামো করছেন দিদি বাঁচাবেন বলে, ওই দিদি কিছুদিন বাঁচিয়ে রেখেছেন, কিন্তু যেভাবে এখন কমিশনের বিরুদ্ধে হেড অন নিয়েছেন অভিষেকরা, আমার ধারণা যে প্রথমে হয়তো একটু ড্রামা চলছিল, ওপরে ওপরে ঝগড়া করো, মাঝখান থেকে কাজ করে দেবো, কিন্তু এদের লোভ এরা এতটাই মানে এ টাইপের, বা ছ্যাঁচড়াই বললে খুব সহজ বাংলা হয়, মানে আমাদের গ্রাম বাংলার, তো এতটাই করেছে যে ওই নাটকটাও যদি ভেবে থাকি আমরা কেউ ওটা কিন্তু এবার সিরিয়াস জায়গায় চলে গেছে। কারণ ওনারা মানে চড়তে মাথায় উঠে পড়েছেন, ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দিয়েছেন অফিসারদের। ব্যক্তিগত আক্রমণ করে দিলে তারাও তো মানুষ না, রক্ত মাংসের, তারাও সিরিয়াসভাবে তারা নিয়েছেন। আমরা বলবো যে যা হচ্ছে ভালোই হয়েছে, হবে যেভাবে এগোতে চাইছে কমিশন, সব ভুয়োকে ধরতে পারবে কমিশন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।